আমি রিফাত, বয়স 22, গ্রামে থাকি। পরিবারে বলতে মা বাবা, আমি, আমার একটা ছোট ভাই আছে। সংসার চালাতে বাবাকে হিমশিম খেতে হয়, আমি বাবার কাজে হাত লাগাই। এই করে এসএসসি পাশ করার পরে আমার আর পড়ালেখা করা হয়নি। কাজ ক্ষেত্রে অনেক সময় খেতেই থাকতে হয়। হঠাৎ করে একদিন বাবার শরীর খারাপ হলো। কাজ করছি আর বাবার দিকে লক্ষ্য রাখছি। এক সময় বাবাকে বলি, আপনি বাড়িতে চলে যান, বাকি কাজ আমি করছি, যা থাকে পরের দিনে করব, আপনি বিশ্রাম করেন। অনেক বলার পরে রাজি হলেন। আমি কাজ করছি, কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি। মাগরিবের আজান শুনে চমকে উঠলাম। আমাকে তো বাড়িতে যেতে হবে, ক্ষেত থেকে বাড়ি অনেক দূরে। বাড়ি ফিরতে অনেক সময় লাগবে, রাস্তাটা অনেক শুনশান, শরীর থমথমে করা পরিবেশ। হঠাৎ করে কানে একটা আওয়াজ ভেসে আসলো। একটু লক্ষ্য করে দেখলাম একটা বিড়ালটা বাচ্চা ছিল, বড় একটা গর্তে পড়ে গেছে। বৃষ্টির পানিতে গর্তে পুরো ভরে টমটম করছে। বিড়াল ছানাটাকে অনেক চেষ্টা করছে, গর্ত থেকে বের হওয়ার, পারছিল না। আমি ভাবলাম ছানাটাকে গর্ত থেকে বের করি, নয়তো মারা যাবে। তো ছানাটাকে গর্ত থেকে বের করলাম, দেখি পুরো ভিজে আছে, অনেক ক্লান্ত দেখাচ্ছে। তো আমার কাছে থাকা রুটি একটা ওর সামনে রাখলাম, আর রুটি রাখা কাপড়টা দিয়ে বিড়ালটার গা মুছে দিলাম। দিয়ে দিয়ে পরে হাঁটা শুরু করলাম। ভাবলাম যে হয়তো তার সাথে শেষ দেখা। আমার পশু পাখি অনেক ভালো লাগে ছোট থেকেই। কিছুক্ষণ পরে বাড়িতে চলে আসলাম। প্রতিদিনের মতো গোসল করে ঘরে বসে আছি। মা খেতে ডাকল। ঘর থেকে বললাম আসছি। ঘর থেকে যেই বের হব, একটা জিনিসের উপর চোখ আটকে গেল। চমকে উঠলাম, যে বিড়ালটাকে গর্ত থেকে বের করলাম এখানে কি করে। বাড়ি থেকে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা হবে। মা হঠাৎ করে ডাক দিল। আমি বেশ কিছু না ভেবে খেতে চলে গেলাম। দেখি বিড়ালটা পিছু পিছু আসছে। আমি ভাবলাম তখন হয়তো আমার পিছু পিছু বাড়িতে চলে আসছিল। তো বিড়ালটাকে খেতে দিলাম, আর ভাবলাম রুটিটা হয়তো সে খেতে পারেনি, বাচ্চা বিড়াল ছিল। তো আমার খাবার দিতে দেখে মা অনেক বকাঝকা করতেছে যে বাড়িতে মুরগির বাচ্চা আছে, বিড়ালটা নাকি মেরে ফেলবে। তো আমি বললাম যে এ তো বাচ্চা, কিছু করবে না। বিড়ালটা আমার সাথে ছিল সব সময়। পরের দিন সকালে আমি খেতে যাব, তো বিড়ালটাকে নিয়ে নিলাম। বাবার শরীর খারাপ, একা একা ভালো লাগবে না, তাই বিড়াল ছানাটাকে সাথে নিয়ে ক্ষেতের দিকে রওনা দিলাম। আমাদের ক্ষেতে অনেক ইঁদুর লাগছিল, বেশি ফসল নষ্ট করে দিচ্ছিল। তো আমি খেতে কাজ করতেছি, ওই টাইমে দেখি যে বিড়াল ছানাটা ইঁদুরের গর্তের পাশে পা দিয়ে মাটি খুঁড়ছিল। আমি ভাবলাম যে বিড়ালদের তো এটা স্বভাব, ইঁদুর দেখলে তারা ইঁদুর ধরে খায়, তো ওই জন্য আমি অত লক্ষ্য করিনি। তো বাচ্চা বিড়াল তো একটাও ইঁদুর। বিড়াল ছানাটার নাম রাখছি রবিন। আমি যখন যেখানেই থাকি, একবার যদি ওর নাম ধরে ডাক দিই, আমার সামনে হাজির হতো। আমি নানু বাড়িতে গেলাম। নানু বাড়িতে গিয়ে কিছুদিন থাকলাম। হঠাৎ করে একটা খবর আসলো যে আমার ছোট ভাই নাকি মারা গেছে। অনেক কিছু ভাবার সময় পেলাম না যে কী করে সে কি হয়ে গেল। তো দেখলাম যে আমার পাঞ্জাবির পকেটে একটা চিঠি ছিল। তো আমি আর সেটা পড়ার সময় না পড়ে সোজা বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার ছোট ভাইয়ের পুরা শরীর নীল ধরনের হয়ে আছে। মনে হচ্ছিল যে তার শরীরের সব রক্ত কেউ বের করে ফেলছে। তারপরে তার দাফন কাফন করা হলো। মা বাবা খুব উদাস হয়ে আছে। আমি তাদেরকে সান্ত্বনা দিচ্ছি যে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমি আছি তো, এক ভাই গেছে তো কী হয়েছে। কিন্তু আমি তাদের বোঝাতে পারছি না যে আমারও ভেতরটা কী অবস্থা হচ্ছে, শুধু আমিই জানি।
আমি ভেঙে পড়লে মা বাবা কী কী দেখতো, সেই জন্য নিজেকে শক্ত করে রেখে তাদের সঙ্গে কথা বলছিলাম। এখানে এরপরে এক মাস মতো পার হওয়ার পরে হঠাৎ করে খেতে বাবা একা একা কাজ করছিল। বাড়িতে খবর আসলো যে বাবা নাকি মারা গেছে। তারপরে ক্ষেত থেকে বাবাকে নিয়ে আসা হলো। লক্ষ্য করে দেখলাম বাবার পুরো শরীরটা নীল হয়ে আছে, আমার ছোট ভাইয়ের মতোই। তো সবাই বলছে যে এটার কারণ কি, সে ভাবছে যে কেউ কি করে মারা গেল, কোনো রকম কোনো ছিল না। সবাই বলছে স্ট্রোক করছে করে মারা গেছে। তো আমি এই বিষয়টা নিয়ে অনেক ভাবছিলাম। বাবার দাফন কখন করা হলো, ঘরে আমি একা। হঠাৎ করে মনে পড়লো একটা চিঠি ছিল আমার পাঞ্জাবির পকেটে। চিঠিটা বের করে আমি আমার বই খাতার ভিতরে রাখছিলাম। তো চিঠিটা বের করে পড়লাম। পড়ার সময় চিঠিতে লেখা ছিল যে, রিফাত, আমি তোমার ব্যবহারে খুবই খুশি হয়েছি। আমার তোমাকে ছেড়ে যাওয়ার কখনো ইচ্ছা ছিল না, কিন্তু তুমি যখন নানু বাড়িতে ছিলা তখন তোমার মা আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাড়িয়ে দিয়েছিল। আমি বাধ্য হয়ে আমার নিজ দেশে আমাকে ফিরতে হলো। ইতি তোমার রবিন। তো আমি মাকে জিজ্ঞেস করলাম যে, মা, রবিনের সাথে কি হয়েছিল? তো মা বলল যে হ্যাঁ, ও দুটা মুরগির বাচ্চা মারা গেছিলো দেখে আমি ভাবলাম যে ও মারছে বলে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিছি। তো পরে আমি ভাবতেছিলাম যে রবিন এমনটা তো করতে পারে না, কারণ এতদিন ধরেও আমার সাথে ছিল, কখনো কোনো ক্ষতি করেনি। আমার মনে তখন একটাই প্রশ্ন ছিল যে রবিন কে? সে যদি একটা বিড়াল হয়ে থাকে তো ও চিঠি লিখতে পারবে না। রবিন কে, এটাই আমার মাথায় ঘুরছিল। তো আমি তো পরে আমার মনে পড়লো যে আমি রবিনকে যখনই ডাক দিছি তখনই সে আমার সামনে হাজির হয়েছে। তো আমি মনে মনে তাকে স্মরণ করলাম। তো ঘুমিয়ে পড়ছি। ভোর রাত যখন 1টা বাজে তখন দেখতেছি একটা সুগন্ধে আমার ঘুমটা ভেঙে যায়। অস্বাভাবিক সুগন্ধটা ছিল। তো দেখলাম যে একটা লোক দাঁড়িয়ে আছে, পাগড়ি পরে আছে, জুব্বা পরে আছে, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল। তো আমি ভাবলাম যে কী হতে পারে। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? আমাকে তখন বলল যে, রিফাত, তুমি ভয় পেও না, আমি সেই তোমার প্রিয় রবিন। আমি বললাম যে রবিন মানে? রবিন তো একটা বিড়াল ছানা ছিল। আপনি কে, কি বলতেছেন এসব? তো বললো যে হ্যাঁ, আমি তোমার সেই রবিন। আমি তোমাকে ছাড়তে চাইনি, কিন্তু বাধ্য হয়ে পরিস্থিতি আমাকে ছাড়তে বাধ্য করিয়েছে। তোমার ফ্যামিলিতে যে ঘটনাগুলো ঘটছে তোমার জীবনে, এটা কোনো কল্পনা না, এটা বাস্তবে তোমার চাচা তোমার সম্পত্তির লোভে তোমাকে ফ্যামিলির ওপরে কালো জাদু করছে অনেক শক্তিশালী একটা জিন দিয়ে। তো আমি বললাম যে এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তো বলছে যে তুমি আজকের মতো থাকো, আমি বিষয়টা দেখছি। তো আমি কিছু না ভেবে আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবার রবিন ভোর রাতে আমার সামনে হাজির। আমি বললাম যে হ্যাঁ, তুমি বলতে চাইছিলা যে কি? রবিন সাথে সাথে আমাকে বলছে, আমার সাথে এখন চলো, কোনো প্রশ্ন করবা না বা কোনো কথা বলবা না। আমি ভাবতেছি যে ওর সাথে যাব, এখন এমনিতে তো ফ্যামিলিতে একটা ঝামেলা চলছে, কখন কি হয়ে যায়। তারপরেও আমি তার উপরে বিশ্বাস রেখে রবিনের পিছু পিছু হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে একটা নির্জন জায়গায় ও বলল যে এখানে তুমি মাটি খোঁড়ো। তো আমি বললাম যে এখানে মাটি খুঁড়বো, এখানে কি আছে? রবিন সঙ্গে সঙ্গে আমাকে বলল, তোমাকে বলছি একটাও প্রশ্ন করবা না, যা বলবো শুধু তাই করো। তো আমি কথা মতো মাটি খুঁড়ছিলাম। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে একটা স্টার চিহ্ন পাই। তো তার একটা কোণা ভাঙা ছিল। তো রবিন বলল যে তুমি এর এক কোণা তুমি ভেঙে নিজের কাছে রেখে দাও। আমি একটা কোণা ভেঙে নিজের কাছে রাখলাম আর বলল যে এটা একটা সময় জ্বালিয়ে পুড়িয়ে দিবা।
আমি তার কথা মতো বাড়িতে ফিরে আসার পরে স্টার চিহ্নটা উড়িয়ে দিই। তারপরে একদিন হঠাৎ করে একটা জিনিস আমার সামনে চলে আসে, মানে আমাকে আকর্ষণ করছিল যে তুই আমাকে বলছিল যে একটা কালো অবয়বের মতো কি যেন ছিল, আমাকে বলছিল তুই ওটা পুড়িয়ে ভালো করিসনি, আজকে তোর শেষ দিন। আমি খুব ভয় পেয়ে যাই। তো মনে মনে খুবই ভয় পেয়েছিলাম, কিছু ভাবার সময় পাচ্ছি না, বা চিৎকার দিয়ে যে আম্মুকে ডাকবো তাও পাচ্ছিলাম না, বা কোনো কিছু করবো এরকম কোনো চিন্তা ভাবনায় আসছিল না। তো হঠাৎ করে মনে পড়লো রবিনের কথা। আমি রবিনকে স্মরণ করার পরে রবিন হাজির হওয়ার পরে অবয়বটা আমাকে যখন গলা চেপে ধরেছিল, তখন রবিন হাজির হওয়ার পরে আমাকে তার কাছ থেকে ছাড়াতে অনেক চেষ্টা করছিল, কিন্তু জিনটা অনেক শক্তিশালী হওয়ার জন্য রবিন তার সাথে পেরে উঠছিল না। একটা সময় আমি আর রবিন দুইজনে মিলে জিনটাকে যখন ধাক্কা দিই, তখন আমার কাছ থেকে দূরে মানে আমরা ছাড়া পাই। তো সাথে সাথে রবিন বলছে যে তোমার কাছে যে ভাঙা স্টার চিহ্নটা ছিল সেটা বের করো। তো আমি আমার বালিশের নিচ থেকে স্টার চিহ্নটা বের করলাম, করে বললো যে এটা সামনে ধরো। যেই সামনে ধরি সাথে সাথে অবয়বটা উধাও হয়ে যায়। তো রবিন বলল যে এর ব্যবস্থা করতে হবে, যে ভাঙা স্টার চিহ্নটা ছিল এটা কোন জায়গায় আছে এটার আগে ব্যবস্থা করতে হবে। তো যে ভাঙা এক টুকরো আমার কাছে, আর এক টুকরো যে কালো জাদু করছে আমার চাচা তার কাছে ছিল। রবিন বলল যে এটা নিতে হলে তুমি রাত্রে আবারও অপেক্ষা করো, তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি ভোর রাতে তোমাকে জাগাবো। তো ভোর রাতে দেখলাম যে হ্যাঁ আবারও ঘুম ভাঙছে, দেখলাম রবিন, তাকে সালাম দিলাম, দেওয়ার পরে বললো যে চলো এখন আমার সাথে। আবারও আমি তার পিছু পিছু হাঁটা শুরু করলাম। আমাকে কোনো প্রশ্ন করতে বারণ করা ছিল, আমি কোনো প্রশ্ন করলাম না। তারপর আমার চাচার বাড়ির সামনে গেলাম, যাওয়ার পরে সেখান থেকে রবিন কি একটা যেন খুঁজতে খুঁজতে দেখলো যে আবারও আমার বাড়ির দিকে রওনা দিলাম। আমি মনে মনে ভাবছি যে আবারও বাড়ির দিকে রওনা দিলাম, কি কিসের জন্য আসলাম, আবার কি হলো। তো দেখলাম যে বাড়ির সামনে যাওয়ার পরে আমার দরজার সামনে রবিন বলল যে এখানে তুমি খোঁড়ো। আবারও কথা মতো খোঁড়া শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম যে ওই ভাঙা স্টার চিহ্নর যে ভাঙা অংশটা সেটা পেলাম। রবিন বলল যে এখন এই দুটাকে জ্বালিয়ে দাও, আর কোনো সমস্যা হবে না। তো আমি তার কথা মতো ঘরে যাওয়ার পরে সেই স্টার চিহ্নটাও জ্বালাই দিলাম। তো অনেক দিন ধরে সব কিছু শান্ত ছিল। আমি মনে মনে ভাবছি যে আমার চাচা এই কাজটা করলো, তাকে তো একটা শিক্ষা না দিলে হয় না। আমি আবারও রবিনকে স্মরণ করলাম, বললাম যে আমার বাবা ভাইকে সম্পত্তির লোভে যে হত্যা করলো তার তো কোনো ব্যবস্থা করা দরকার, তাকে তো একটা শাস্তি দেওয়া দরকার। তো রবিন বলছে যে হ্যাঁ তুমি এটা করতে পারো, তবে এর জন্য কিছু তোমাকে খাটনি করতে হবে। আমাকে বলা হলো কয়েকটা জিনিসের কথা, এগুলো তুমি ব্যবস্থা করো, তারপরে আমি দেখব। তো আমি কথা মতো সেসব জিনিস 2 দিন সময় লাগলো ব্যবস্থা করতে। 2 দিন পরে রবিনকে স্মরণ করলাম যে হ্যাঁ আমার ব্যবস্থা করা হয়ে গেছে। তারপরে রবিন যখন আসার পরে কি বললো যে এই জিনিসগুলো এখন আমার কাছে দাও, তুমি ঘুমিয়ে পড়ো, সমস্যা নাই। আর তারপরে ঘুমিয়ে পড়লাম। আমি রবিনকে ঘুমানোর আগে একটা কথাই বললাম যে তাকে জানে মারার দরকার নেই, তাকে এমন শাস্তি দাও যে সারা জীবন যেন পস্তায়। তো রবিন বলল আচ্ছা ঠিক আছে। তারপরের দিন সকালে দেখলাম যে আমার চাচার পুরো শরীর, মানে 2 হাত পা সব মানে পঙ্গু হয়ে গেছে, কোনো হাঁটা চলাফেরা কিছু করতে পারে না। তারপরে আমি রবিনকে রাতে আবার স্মরণ করলাম যে রবিন আসার পরে বললো যে হ্যাঁ তুমি বারণ করছো তাকে জানে মারার, তার জন্য আমি এই কাজটা করছি। তো এইভাবে আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখন ভালোই আছি, দিনকাল ভালো যাচ্ছে। আর পরিবারে যে অভাব অনটন সেটাও দূর হয়ে গেছে, সব কিছু এখন আগের মতো হয়ে আছে, কিন্তু বাবা আর ভাইটাই নাই শুধু। ধন্যবাদ সবাইকে আমার গল্পটা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম।